স্বাধীনতা সংগ্রামী লিওপোল্ডো লোপেজ বলেছেন, বিশ্বের জনসংখ্যার ৭২% কোনো না কোনো স্বৈরাচারী শাসনের অধীনে বাস করে। বিশ্বব্যাপী গণতন্ত্র রক্ষার জন্য একটি উত্তেজনাপূর্ণ আহ্বানে। তাই আজ আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই যা গত বছর ধরে আমার অস্তিত্বের মূলে রয়েছে, স্বাধীনতা এবং গণতন্ত্র। আমি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের মেয়র নির্বাচিত হয়েছি ২০০০ সালে। আমি ২০০৪ সালে পুনরায় নির্বাচিত হয়েছিলাম। এবং তারপরে ২০০৮ সালে, যখন আমি উচ্চ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। আমাকে অফিসে দৌড়াতে নিষেধ করা হয়েছিল। কারণ আমরা জিততে যাচ্ছিলাম। তখন আমরা আন্দোলন শুরু করি। একটি অহিংস নাগরিক প্রতিরোধের তৃণমূল আন্দোলন যা পুরো ভেনিজুয়েলায় চলে গেছে এবং সারা দেশের মানুষের সাথে কাজ করেছেন নিকোলাস মাদুরোর একনায়কত্বের মুখোমুখি হতে পারে এমন একটি নেটওয়ার্ক তৈরি করতে। ২০১৩ সালে মাদুরো নির্বাচিত হন। সে নির্বাচনে চুরি করেছে। এবং ২০১৪ সালের জানুয়ারিতে আমরা প্রতিবাদের ডাক দিয়েছিলাম। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। এবং এটি আমাকে কারাগারে নিয়ে গেছে। পরের ৭ বছর জেলে কাটিয়েছি, তাদের ৪ জন সামরিক কারাগারে নির্জন কারাবাসে। আমার দেশের ইতিহাস। ভেনিজুয়েলা, অন্য অনেক ল্যাটিন আমেরিকান দেশ, আফ্রিকান দেশগুলির মতো একটি সামরিক শাসনের একটি নির্বাসন, কারাবাস এবং রাজনীতি। তাই কারাগারে থাকার অর্থ কী তা নিয়ে আমি অনেক পড়েছি। আমি সাধারণ সন্দেহভাজনদের পড়ি, আমি ম্যান্ডেলার কথা পড়ি, গান্ধীর কথা পড়ি। আমি আমার রোল মডেল মার্টিন লুথার কিং সম্পর্কে পড়েছি। কিন্তু আমি ভেনিজুয়েলার অভিজ্ঞতা সম্পর্কেও অনেক কিছু পড়েছি, আমার দাদা সহ, যিনি বছরের পর বছর রাজনৈতিক বন্দী ছিলেন এবং নির্বাসনে মারা যান। তাদের যা বলার ছিল তা তাদের নিজেদের অবস্থার সাথে প্রাসঙ্গিক ছিল। কিন্তু তারা সবাই একটি রুটিন থাকার গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন। তাই প্রথম দিন থেকেই আমার নিজের রুটিন ছিল। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আমার রুটিন সহজ ছিল। আমি প্রতিদিন ৩টি কাজ করব। আমি আমার আত্মার যত্ন নিতে প্রার্থনা করব। মন দিয়ে কিছু করার জন্য পড়তাম, লিখতাম। আর আমি ব্যায়াম করব। আমি প্রতিদিন স্পার্টান শৃঙ্খলার সাথে এই ৩টি কাজ করেছি। আমি যদি সেগুলি করি তবে আমি অনুভব করব যে আমি সেদিন জিতেছি। তবে একটি জিনিস ছিল যা আমি প্রতি একক দিন সম্পর্কে ভাবতাম। কেন আমি কারাগারে ছিলাম? এবং প্রকৃতপক্ষে, এটি এমন কিছু যা আমি নিশ্চিত যে সমস্ত বন্দীদের সাথে ঘটে। রাজনৈতিক বন্দী বা না, এই জন্যই কারাগার তৈরি করা হয়েছে। তাই প্রতিদিন ভাবতাম স্বাধীনতা আর গণতন্ত্র মানে কি। এবং এটি একটি কক্ষে ছিল, ২টি করে ২টি নির্জন কারাবাসে যে আমি সত্যিই বুঝতে পেরেছি স্বাধীনতা কি। এবং এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে স্বাধীনতা এক জিনিসের জন্য নয়। আসলে, স্বাধীনতা হলো অনেক কিছু করার সম্ভাবনা। তাই কথা বলার সুযোগ, মনের কথা প্রকাশ করার, আপনার দেশে ঘুরে বেড়ানোর সম্ভাবনা রয়েছে। আপনি যাকে একত্র করতে চান তার সাথে একত্রিত হওয়ার সম্ভাবনা, যার কাছে প্রার্থনা করতে চান তার কাছে প্রার্থনা করুন। সম্পত্তির মালিক হতে। এবং এই সমস্ত জিনিসগুলি আমার কাছ থেকে এবং লক্ষ লক্ষ ভেনিজুয়েলার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এটি আমার কাছে খুব স্পষ্ট হয়ে উঠেছে স্বাধীনতা ও গণতন্ত্র ছিল একটি মুদ্রার ২ পিঠ। পরস্পর নির্ভরশীল ছিল। গণতন্ত্র ছাড়া স্বাধীনতা থাকতে পারে না। জনগণ স্বাধীন না হলে গণতন্ত্র থাকতে পারে না।
তাই আমাকে ভাবতে নিয়েছিল গণতন্ত্রের অবস্থা সম্পর্কে। আসলে পরের মাসে, নভেম্বর মাসে, আমরা ৩৫তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি বার্লিন প্রাচীর পতনের সময়ে। ৩৫ বছর। তখন আমি স্নাতক স্কুলে পড়ি। এটা ছিল ৯০-এর দশক। এবং আমি সর্বত্র যে উত্তেজনা ছিল মনে আছে গণতন্ত্রের বিস্তার সম্পর্কে, স্বাধীনতা, মানবাধিকার সর্বত্র ছড়িয়ে দেওয়া। আমার শিক্ষকদের কথা মনে পড়ে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছেন। কিন্তু যখন আমরা ৩৫ বছর আগে ফিরে তাকাই এবং আমরা দ্রুত এগিয়ে যাই। জিনিস সত্যিই এটা প্রত্যাশিতভাবে বেরিয়ে আসেনি। মাত্র ১০ বছর আগে বিশ্বের জনসংখ্যার ৪২% স্বৈরাচারী শাসনের অধীনে বসবাস করছিল। এটি ছিল ৩.১ বিলিয়ন মানুষ। প্রায় একই সময়ে আমাকে কারাগারে পাঠানো হয়। আজ বিশ্ব জনসংখ্যার ৭২% এক ধরনের স্বৈরাচারী শাসনের অধীনে বসবাস করছে। তাই এই বিষয়ে চিন্তা করা যাক। এটি বিশ্বের ৫.৭ বিলিয়ন মানুষ যে অধিকার এই রুমে অধিকাংশ মানুষের আছে না। তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, তারা স্বাধীনভাবে প্রার্থনা করতে পারে না, তারা সম্পত্তির মালিক হতে পারে না। বিশ্বের ৫.৭ বিলিয়ন মানুষ। ৭ বছর কারাভোগের পর আমি জেল থেকে পালাতে সক্ষম হয়েছিলাম এবং নির্বাসনে গিয়েছিলাম। নির্বাসন কারাবাসের অন্য রূপ। শুরুতে এটা কঠিন ছিল। কিন্তু তারপরে আমি আমার মতো অন্যদের সাথে দেখা করতে শুরু করি, যারা তাদের দেশে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল, যারা রাজনৈতিক বন্দী ছিলেন, যারা প্রবাসে ছিলেন। এবং আমরা চিন্তা করতে পারি যে কোনো উপায়ে আমরা খুব আলাদা ছিলাম। আমাদের গায়ের রং, আমাদের ধর্ম, আমাদের ভাষা, আমাদের পরিবারের গল্প, আমাদের দেশের ইতিহাস। আমরা খুব আলাদা ছিলাম। কিন্তু আমরা যখন কথা বললাম স্বাধীনতার জন্য লড়াই করার অর্থ কী তা সম্পর্কে এবং স্বৈরাচারের মোকাবিলা করতে, আমি আমার বন্ধুদের সাথে ছিলাম। একই মানুষ, একই আন্দোলন। তাই আমরা জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছি গণতন্ত্র রক্ষক ও মুক্তিযোদ্ধাদের। তাই গ্যারি কাসপারভের পাশাপাশি, রাশিয়া থেকে এবং ইরানের একজন অবিশ্বাস্য মহিলা, মাসি হালিনেজাদ, আমরা মুক্তিযোদ্ধাদের একটি জোট গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এবং গণতন্ত্রের রক্ষক। আর এভাবেই আমরা তৈরি করেছি ওয়ার্ল্ড লিবার্টি কংগ্রেস, যা শত শত নেতার জোট। আপনি তাদের অনেকের কাজ দেখেছেন হংকং, রাশিয়ায়, বেলারুশে, উগান্ডায়, জিম্বাবুয়ে, আফগানিস্তানে, কম্বোডিয়া, নিকারাগুয়া, কিউবায়, অনেক দেশে। এবং আমরা একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, একসাথে আসতে একটি একক উদ্দেশ্য সঙ্গে, স্বৈরাচার বন্ধ করতে এবং আমাদের দেশে গণতন্ত্র আনতে। কিন্তু এটা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেল যে আমরা কেবল আমাদের স্থানীয় স্বৈরশাসকের মুখোমুখি ছিলাম না, আমরা স্বৈরাচারীদের নেটওয়ার্কের মুখোমুখিও ছিলাম। স্বৈরাচারীদের একটি অক্ষ। এবং এটি এমন কিছু যা অনেক লোকের কাছে স্পষ্ট নাও হতে পারে। কিন্তু আসলে স্বৈরাচারীরা একসাথে কাজ করে। তারা একে অপরকে সমর্থন করে। অনেক উপায়ে, কূটনৈতিকভাবে, আর্থিকভাবে, সামরিকভাবে। তাদের ক্লেপ্টোক্রেটিক নেটওয়ার্কের মাধ্যমে। আর এটা কোনো আদর্শিক জোট নয়। আদর্শের সাথে এর কোনো সম্পর্ক নেই। ডান, বাম, রক্ষণশীল, উদারপন্থী, এর সাথে কিছু করার